স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কলামিস্ট এবং ইন্টারন্যাশনাল ইউথ লিডার ডাক্তার রাকিব আল হাসান। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, স্টুডিও আলোচনার আগে জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান খবরগুলোর দিকে যদি একটু দৃষ্টি দেই। দৈনিক প্রথম আলোর প্রধান সংবাদ আজকে গত কয়েকদিন ধরেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বেশ গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ হচ্ছে। জাকসুর ব্যাপারে বলা হচ্ছে, হল সংসদের সব পদে প্রার্থী দিতে পারেনি ছাত্র সংগঠনগুলো। রাকসুর মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ল, প্রতিবাদে বিক্ষোভ। ডাকসু নির্বাচনকে বেশ কয়েকটি ছবি দিয়ে গুরুত্ব সহকারে প্রচার করা হয়েছে। প্রচার শুরু, উৎসব মুখর ক্যাম্পাস। শিক্ষার্থীদের প্রত্যাশা যেন শিক্ষার সুস্থ পরিবেশ ফিরে আসে, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির অবসান হয়, ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটে। ডাকসুতে এবার প্রার্থী 471 জন, এর মধ্যে ছাত্রী 62 জন। ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। জুলাই সনদ চূড়ান্ত হতে আরও সময় লাগবে, জাতীয় ঐকমত্য কমিশনের বরাদ্দে বলা হচ্ছে। কমিশনের লক্ষ্য 15 সেপ্টেম্বরের মধ্যে সনদ চূড়ান্ত করা। এছাড়া চীনের 12টি J-10C জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ, এরকম একটি খবর আছে দৈনিক প্রথম আলোতে। দৈনিক আমার দেশের প্রধান খবর, জোরপূর্বক জবানবন্দি আদায়ে পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেটরা। গুম ফেরত 2 শতাধিক ব্যক্তির অভিযোগ, এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ফজলুর রহমানের পদ 3 মাসের জন্য স্থগিত বিএনপিতে, এবং একটি মন্তব্য প্রতিবেদন আছে সম্পাদকের মাহমুদুর রহমান। পিআর বনাম চেতনার লড়াই আমার দেশের প্রধান প্রধান খবর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, প্রধান খবর, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ভোট যুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস। ডাকসু এবং হল সংসদ নির্বাচনে প্রচারণার প্রথম দিন ছিল গতকাল। 3 অর্থনীতিবিদের অভিমত নিয়ে একটি প্রতিবেদন আছে। উচ্চ মূল্যস্ফীতি সহ 10 কারণে দারিদ্র্য বৃদ্ধি। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো কিছুই হবে না। বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ 2 জায়গায় বড় ঘাটতি, এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তেমন কোনো উন্নতি হয়নি, এমন 3টি মন্তব্য আছে দৈনিক যুগান্তরে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, তদন্তের আওতায় ব্যাংক খাত। 15 বছরের সব গভর্নর, ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান, সরকারি ও বেসরকারি 24 ব্যাংকের সব চেয়ারম্যান, এমডি এবং পরিচালকের সম্পদের তদন্তে দুদক। সংকটাপন্ন ব্যাংক নিয়ে গভর্নরের সঙ্গে বিজিএমই এর বৈঠক। ডক্টর ইউনূসের উপর আস্থা রাখুন, এরকম একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ হয়েছে। মুনিয়া হত্যা রহস্য ফাঁস, এবং যথারীতি ডাকসু নির্বাচনকে নিয়ে প্রচার শুরু, হাড্ডাহাড্ডির আভাস। ভোটারদের দ্বারে প্রার্থীরা 3 স্তরে নিরাপত্তা সহ থাকবে সেনা মোতায়েন। এছাড়া সালাউদ্দিন আহমেদ বলেছেন, মাইনাস হয়ে যাবে নির্বাচন বয়কটকারীরা। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, জুলাই সম্মুখযোদ্ধা ছাত্রদল বনাম গুপ্ত ছাত্রলীগ খ্যাত শিবিরের লড়াই। ডাকসুতে জমে উঠেছে প্রচারণা। অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে প্রথম নিয়োগ, শপথ নিয়েছেন নবনিযুক্ত 25 বিচারপতি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী আজ। এছাড়া ট্রাইব্যুনালে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারের একটি সাক্ষ্য, মাথায় গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে যায়। সিপিডিতে এনবিআর চেয়ারম্যান, অটোমেশন ছাড়া কিয়ামত পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ। খুনি অভিযুক্তদের অনেকেই পালিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তার সহযোগিতায়। দৈনিক ইনকিলাবের এই ছিল প্রধান প্রধান খবর। দৈনিক কালের কণ্ঠের প্রধান খবর, পাঠ নয় মাঠেই বেশি সরব। শিক্ষাঙ্গনে অস্থিরতা, 3 দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের দিনভর শাহবাগ অবরোধ। আজ আবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। শপথ নিয়েছেন হাইকোর্টের 25 জন অতিরিক্ত বিচারক, এবং মন্তব্য প্রতিবেদন, ডক্টর ইউনূসের উপর আস্থা রাখুন। এছাড়া আদালতের স্থগিতাদেশ, আড়ালে 2.25 লাখ কোটির খেলাপি ঋণ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ডিগ্রি বনাম ডিপ্লোমা প্রকৌশলী খেতাব দ্বন্দ্ব। শাহবাগে বুয়েট, গাজীপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। আজকে কিন্তু লং মার্চ টু ঢাকা কর্মসূচি আছে প্রকৌশলী শিক্ষার্থীদের। ডাকসু নির্বাচন নিয়ে প্রচারণায় সরগরম ক্যাম্পাস, ভোট কেন্দ্র বাড়ানোর দাবি। জুলাই সনদ নিয়ে সুজনের সংলাপে বক্তাদের প্রশ্ন, এত নোট অব ডিসেন্ট ও সুপারিশ গণভোটে কিভাবে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সম্ভাবনা সংকটের সন্ধিক্ষণে দেশের অর্থনীতি। দারিদ্র্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নারী, অনাবাসিক ও সংখ্যালঘু ভোটাররা গড়বেন পার্থক্য, বলা হচ্ছে ডাকসুর নির্বাচন নিয়ে। এ ছিল দৈনিক কালবেলার প্রধান প্রধান খবর। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, সংস্কারে আর ছাড়ে পক্ষে নয় বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, গণভোট গণপরিষদের দাবি অবাস্তব। সাংবিধানিক সংস্কার সংসদই করবে, অন্যগুলো ভোটের আগে কার্যকর আপত্তি নেই। জামাত ছাড়া অন্যদের সঙ্গে ভোটের জোট হতে পারে। এছাড়া সব কাজে চেয়ারম্যানের হস্তক্ষেপ, পদত্যাগে বাধ্য হন এমডি। বাংলাদেশ কমার্স ব্যাংক নিয়ে একটি প্রতিবেদন আছে। এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জের সুভাটা খাল নিয়ে একটি সচিত্র প্রতিবেদন আছে দৈনিক সমকালে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, রোহিঙ্গাস মে গো হাংরি আফটার নভেম্বর। WFP calls made for immediate funds. Polls boycott can exclude parties from future politics, says
সালাউদ্দিন। এই ছিল জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান খবর। স্টুডিও আলোচনা শুরু করতে চাই ডাক্তার রাকিব আল হাসান। ডাকসু বা যদি মোটা দাগে বলি ছাত্র সংসদ নির্বাচন, ডাকসুটা নিয়ে যদি একটু আলাপ করি। ডাকসু তো গতকাল থেকে প্রচার প্রচারণা শুরু হয়েছে, একটি সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে। আপনি কিভাবে দেখছেন এই যে ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো ভোটের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী, আপনি কিভাবে দেখেন বিষয়টিকে? জি, আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন তাদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখুন, শুরুতে আমি বলি যে ডাকসু ইলেকশনকে যে একটা হাইপ তোলা হয়েছে, মানে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে এখন এই মুহূর্তে যে ডাকসু, ঢাকা ইউনিভার্সিটি এতটুকু পুরাতন প্রাচীন একটি বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে আসলে ডাকসু নির্বাচন করা। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি দেখুন, মানে সেখানে একটা ইউনিভার্সিটি তার গবেষণা, তার রিসার্চ, তার অ্যানালাইসিস, তার শিক্ষাঙ্গনের কী অবস্থা, শিক্ষার কী পরিবেশ, সেগুলোকে রেখে সে ঘুরে ফিরে আমরা সে পুরনো বন্দি, পুরনো ছকেই সে আবদ্ধ হয়ে পড়ছি। শুধু তাই না, এই ইউনিভার্সিটির শিক্ষক বলেন, ছাত্র বলেন, সবারই একটাই উদ্দেশ্য হচ্ছে রাজনীতি করা। শিক্ষকরা লাল দল, নীল দল, সাদা দল, নানা দলে বিভক্ত হয়ে রাজনীতি করে এবং শিক্ষার্থীরাও এই একই ধরনের ধারার মধ্যে রয়েছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, মিডিয়াগুলো যে পরিমাণ কাভারেজ দিচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশে ডাকসু ছাড়া কিছু হয় না। তো এই জিনিসগুলো আসলে এটা এক বছরও যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলি, নতুন পরিবর্তনের কথা বলি, সেটা কোনো বিদ্যমান দেখেনি। তারপরও বাস্তবতা মেনে কথা বলতে হচ্ছে, যেহেতু এটা আলোচনার বিষয়। ডাকসু ইলেকশনে দেখুন, এখানে এবারের একটি জমজমাট, কারণ গত ডাকসু ইলেকশনটিও হাসিনার আমলে যে ইলেকশনটি হয়েছিল, বিপিনুর যেখানে নির্বাচিত হয়েছিলেন, সেটিও আসলে শেষ পর্যন্ত ফেয়ার হয়নি, সেটাও কারচুপির ইলেকশন ছিল। তো দীর্ঘদিন পরে একটি জমজমাট একটা আবহাওয়া তৈরি হয়েছে, অনেকগুলো প্যানেল রয়েছে, অনেকগুলো প্রার্থী রয়েছে। তো আগে থেকে একটা কথার আভাস, মাঠের লড়াই, এবং শুধু তাই না, গতকাল একটি মহসিন হলে একটি সহিংসতা ঘটনা ঘটেছে গত রাতে, রাইট, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে উত্তপ্ত পরিবেশ ছেড়ে হাতাহাতির জায়গাটা বা কোপাকুপির জায়গাটা আরও বাড়ার শঙ্কা রয়েছে, একটি বিষয়। আর দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি সেনাবাহিনীর কথা বলছিলেন। দেখুন, এখন সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্সে থাকবে, সেটা হচ্ছে কি, মানে এটা কাদের দাবির ভিত্তিতে, এটা কিন্তু আমি দেখিনি পর্যন্ত এখন কোনো ভোটার চেয়েছে বা কোনো দল চেয়েছে। এখন কাদের পরামর্শ এটা নিয়োজিত করা হলো, এটা নিয়ে আমি খুব ডাউট রয়েছে আমার। আরেকটি বিষয় হচ্ছে, দেখুন, ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 40,000 ভোটার, 40,000 শিক্ষার্থী। তো সে জায়গা থেকে ধরেন রাজনীতি করে একটি পলিটিক্স করে 2 থেকে 4,000 স্টুডেন্টস। বাকি স্টুডেন্টগুলো কিন্তু আমার আপনার মতো একেবারে খুবই সাধারণ শিক্ষার্থী। তো এখন এই সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রেখে যেটা আবহাওয়া পরিবেশ তৈরি করছে, শিক্ষার্থীদের পক্ষ থেকে সেটা কি চাওয়া হয়েছিল কিনা, যে তারা এখানে অনিরাপদ বোধ করতে? বেশ কয়েকজন প্রার্থী কিন্তু এর মধ্যে বলেছে যে তাদের কোনো দাবি ছিল না। আমি সেটাই বলতেছিলাম, এখন যদি সেটা যদি ধরুন সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হতো, ভোটারদের পক্ষ থেকে বলা হতো, বা প্রার্থীদের পক্ষ থেকে বলা হতো, কিংবা প্যানেলদের পক্ষ থেকে বলা হতো, তাহলে সেটা করা যেত। কিন্তু আগে থেকে সেনাবাহিনীদেরকে মানে ডিপ্লয় করে সেখানে একটা ভীতিকর পরিবেশ তৈরি করা, কারণ সাধারণ শিক্ষার্থী তো সেটা হ্যান্ডেল করার কোনো পরিস্থিতি নেই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, ধরুন সেনাবাহিনীকে আপনি 1 বছর ধরে এক্সিকিউটিভ অর্ডার, ম্যাজিস্ট্রেটিভ অর্ডার বাংলাদেশে মাঠে রেখেছেন, এখন আবার তাদেরকে এখানে রেখে আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে খুব খাজনা চেয়ে বাজনা বেশি। একটি বিষয় বলি, বেশ কয়েকটি গণমাধ্যমে এর মধ্যে বিষয়টি ভাবে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এর আগে সেনাবাহিনীর সাথে এক ধরনের ছাত্রদের সংঘর্ষের বেশ কিছু ঘটনা আছে। শুধু তাই না, 111-এর ঘটনাটা আমি নিঃসন্দেহে ওইটাই তো ইঙ্গিত করছি। সেই বাস্তবতায় এখন এরকম একটি সময় আসলে সেনাবাহিনী নিয়োগটা মানে এটা আমার কাছে সুইটেবল মনে হয় না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এমন কোনো পরিবেশ তৈরি হয় না যেখানে সেনাবাহিনী থাকতে হবে। আর আমি আগে বললাম যে ধরুন সেখানে কিন্তু আমি আপনি কিন্তু ভোট দিচ্ছি না, আমি আপনি ভোট করতেছি, শিক্ষার্থীরা করতেছে। এখন শিক্ষার্থীদের আপনি 2-4-5,000 শিক্ষার্থীর বাইরে যে মেজর একটা পোর্শন, তার মানে মেজর পোর্শন চায় কিনা, প্যানেলগুলো চায় কিনা, প্রার্থীরা চায় কিনা, নারী শিক্ষার্থীরা চায় কিনা, তো সব মিলে যে তাদের চাওয়ার একটা গুরুত্ব যে থাকা উচিত, সেটা কিন্তু সেখানে প্রতিফলিত হয়নি। এবং তারা যদি যেহেতু, তার আমার কোনো আপত্তি নেই। এখন কাদের বুদ্ধিতে, কাদের পরামর্শে সরাসরি আপনি কোনো আলোচনা ছাড়াই একেবারে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদেরকে নিযুক্ত করলেন, সেটা আমার কাছে বোধগম্য মনে হয়। যেই আলোচনাটা হচ্ছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যেন অবসান হয়, অবসান কি হবে? আমি তো কোনো মানে অবসান হওয়ার কোনো লক্ষ্য ইঙ্গিত কিছু দেখতেছি না। আপনি দেখুন, লেজুর ভিত্তিক ছাত্র বন্ধ হবে, তাহলে তো রাজনীতিক মূল যে মাদার অর্গানাইজেশনগুলো, তাদের সিস্টার অর্গানাইজেশন হিসেবে এই দলগুলো তো প্যানেল দেওয়ার কথা না। যারা লেজুর ভিত্তিক ছাত্র বন্ধ করতে চায়, যে এনসিপি, নতুন সদ্য ভূমিষ্ঠ হওয়া যে রাজনীতি দলটি, তারাও কিন্তু তাদের লেজুর ভিত্তিক সংগঠন হিসেবে তারা বাকচাসের প্রার্থী দিয়েছে। এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় কি জানেন, সেটা হচ্ছে কি, ডাকসু নিয়ে সবচেয়ে বেশি হরহামেশায় সরগরম তারাই করেছিল। আর এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপদে তারাই রয়েছে, কারণ তাদেরই কিন্তু এই মুহূর্তে 3 থেকে 4টি প্যানেল রয়েছে, এবং তাদের যে একটা ভরাডুবি নিশ্চিত হতে যাচ্ছে, সেটা কিন্তু আমরা আগে দৈনিক ইনকিলাবের একটু শিরোনামের দিকে যে জুলাই সম্মুখ যোদ্ধা ছাত্রদল বনাম গুপ্ত ছাত্রলীগ খ্যাত শিবির লড়াই, এটা খুব ইন্টারেস্টিং একটা হেডলাইন। যাই হোক, গত হাসিনার আমলেও কিন্তু আমরা দেখেছিলাম যে গুপ্ত শিবির, আমরা কিন্তু বলতাম যে লুঙ্গির তলে হেলমেট পরে থাকা, এখন আবার দেখা যাচ্ছে যে গুপ্ত ছাত্রলীগ। এখন আপনি যদি রাজনীতিটাকে যদি ওপেন রেখে কিছু যদি মানে একেবারে কনজারভেটিভ রেস্ট্রিক্টেড হতে রাখেন, তাহলে কিন্তু গুপ্তচারিতা মানে বৃদ্ধি পাবে, এটা খুব সিম্পল হিসাব। আর ব্যাপারটা হচ্ছে আপনি যখন রাজনীতি করতে দিবেন, আবার করার মধ্যে দেখে আপনি একটা
আবদ্ধ পরিবেশ তৈরি করে ফেলবেন, তখন এই ধরনের গুপ্তচর বৃত্তি আরও বাড়বে এবং গুপ্তচর বৃত্তি ওপেন পলিটিক্সের চেয়ে বেশি ভয়ঙ্কর। জি, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথা বলছিলাম, যদি একটু জাতীয় নির্বাচনের দিকে দৃষ্টি দিই। জাতীয় নির্বাচন নিয়ে এখনো এক ধরনের ধোঁয়াশা সংকট এবং রাজনীতিবিদদের কথায় নানা ধরনের দোলাচল আছে। গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন যে নির্বাচন বিরোধীরা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবেন। আপনি কি মনে করেন কিনা আসলে মাইনাস হয়ে পড়বেন? যদি ভোট হয় তাহলে যারা নির্বাচনকে, যে আপনি তো বলছেন যদি না, আমরা তো এখনো কেউ নিশ্চিত না। কারণ হচ্ছে কি নিশ্চিত নেই অর্থে, কারণ হচ্ছে কি আমাদের যে দলগুলা, প্রত্যেকটি দলের অবস্থান ভিন্ন ভিন্ন এবং যে ভোট হতে হবে, ভোট হওয়াটা জরুরি, ফেব্রুয়ারির মধ্যে আমরা ভোট চাই, এটা সব দলের মধ্যে এখন ঐক্যমত এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজে আমরা সেটা দেখিনি। আপনি যদি আমি একটু উদাহরণ দিই আপনাকে, যে এনসিপির নেতারা তারা একবার বলছে যে ভোট হবে না, আরেকবার বলছে হতে দেওয়া হবে না, এবং তাদের কথার টোন যদি আপনি দেখতে পান তাহলে এটা বোঝা করা খুব স্পষ্ট যে তারা আসলে ইলেকশনকে নিয়ে তাদের কোনো প্রস্তুতি নেই। এবং তারা এটাও বলছে সংস্কার বাস্তবায়ন হওয়া ছাড়া দেশে কোনো ইলেকশন হতে দেওয়া হবে না। আবার জামাত এবং ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলো বলছে তারা পিয়ার পদ্ধতি ছাড়া কখনোই ভোট হতে দিবে না। নানা শর্ত তো এখন এত শর্তের মধ্যে দিয়ে যদি আপনি বলেন তাহলে তো ইলেকশনটা আসলে এখনো নিশ্চিত সেটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আর ইলেকশন যদি হয় ডেমোক্রেটিক ওয়েতে যদি আপনি ইলেকশন করেন, এখন মানে একটি পলিটিক্স পার্টির তার মূল ম্যান্ডেটটা কিন্তু ইলেকশন। এখন ইলেকশনে যদি আপনি না ঢোকেন, ইলেকশনের টানালে যদি না ঢোকেন, তাহলে তো আপনি অটোমেটিকলি মাইনাস হয়ে যাবেন, জনগণ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। তো এটা আমি মনে করি যে জনাব সালাউদ্দিন আহমেদ ঠিক কথাই বলেছেন এবং তাই হওয়া উচিত। জি, নির্বাচনের সাথে অনেকগুলো শর্তের, আপনিও বলছিলেন, এনসিপিও বলছিল অনেকগুলো শর্তের কথা, সেখানে জুলাই সনদের বিষয়টি আছে। এই যে গতকালই বদিউল আলম মজুমদার একটি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলোর আপত্তিতে যদি শেষমেশ সংস্কার বাস্তবায়ন না হয় চড়া মাসুল দিতে হবে। এই মাসুলটা কাদের দিতে হবে? দিন শেষে পুরো দেশকে কি? এটা পুরো জনগণকে দিতে হবে, আমার আপনাকে দিতে হবে। কারণ হচ্ছে কি দেখুন, মানে পলিটিশিয়ানরা কিন্তু সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণ করে এবং সাধারণ মানুষের ভাগ্য নির্ধারণ কিন্তু এখন আমরা একটা দোলাচল যে পরিবেশের রয়েছে, যে বিদ্যমান ব্যবস্থায় রয়েছে, সেখানে কিন্তু অনেক কিছু আমাদের ঝুলে রয়েছে এবং আমরা ফেসিবাদী কাঠামোর পর গত 1 বছরও অনেক নানা এক্সপেরিমেন্ট কিন্তু চলছে এখনও। তো সেই জায়গা থেকে ধরুন সামনে ঐক্যমত কমিশনে অনেকগুলো সংস্কার ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হয়েছে, তো সেগুলো বাস্তবায়নের দায়িত্ব কিন্তু নেক্সট ইলেকশনের পরে। এখন সেখানে যদি ঐক্যমতে পৌঁছানো না যায় তাহলে আগামীতে এগুলো বাস্তবায়ন করা যেমন কঠিন, আর এগুলো যদি বাস্তবায়ন না করা যায় তাহলে ধরুন আবার জেলাও সে কদু, আবার ধরুন সে পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়া। তো সব মিলিয়ে জেলে চড়া মাসুল দিতে হবে। কারণ হচ্ছে কি আমাদের এখান থেকে আমরা মনে করি যে বিরাজনীতিকরণের অবস্থা এবং আমাদের এখানে যে লোকাল এবং ইন্টারন্যাশনাল যে অনেক অ্যাক্টররা, অনেক প্লেয়াররা এখানে গেম খেলতে চায়, তখন তারা ফাঁক করে তারা এখানে ঢুকে যেতে পারবে এবং আমাদেরকে আরও বেশি অস্থিতিশীল করে দিতে হবে। আমাদের মানে ভুলে যাওয়া ঠিক হবে না, আমরা যদি তিউনিশিয়া মিশরের কথা চিন্তা করি, পরবর্তী সময় কিন্তু এই ধরনের পরিস্থিতির মধ্যে তাদের যেতে হয়েছে। আমাদের এখন পর্যন্ত মানে সৌভাগ্যক্রমে এখনও এই পরিস্থিতি তৈরি হয়নি, কিন্তু যদি এখানে থেকে যদি আমাদের নানা দোলাচলের কারণে ঐক্যমতগুলো শেষ পর্যন্ত না থাকে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকে, পারস্পরিক সহমর্মিতা বোধ যদি না থাকে, তাহলে শেষ পর্যন্ত কিন্তু এই ধরনের পরিস্থিতির দিকে আমরা যেতে হবে, যেটা আসলে চড়া মাসুল দিন শেষে জনগণকে দিতে হবে, পলিটিশিয়ান দিতে হবে, পুরো আপামর দেশের সকল রাজনৈতিক দলগুলো কি এই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখছে বলে মনে করেন? এখন পর্যন্ত রাখছে না এবং বিশেষ করে আমি বলবো যে জামাত এবং এনসিপি তারা রাখতেছে না। কারণ হচ্ছে দেখুন, আমি বিএনপিকে একটু সাধুবাদ দিতে চাই এই অর্থে, কারণ অনেক কিছু কিন্তু বিএনপি ছাড় দিচ্ছে, কারণ দেশের স্বার্থে, জাতির সাথে তারা কিন্তু দলের স্বার্থকে বিসর্জন দিয়েও তারা কিন্তু দেশ এবং দলের স্বার্থে কিন্তু অনেক কিছুকে তারা অ্যাকোমোডেট করছে। কিন্তু এনসিপি এবং জামাত, আপনি বিশেষ করে একটা এক্সাম্পল আপনাকে দিই, আপনি দেখুন সংস্কার যখন প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল তখন কিন্তু এত দাবি দেওয়া ছিল না। যখন সংস্কার ঐক্যমতগুলো পৌঁছে গেল, 825টির মধ্যে 776টির মধ্যে রাজি হয়ে গেল, তখন কিন্তু তারা আবার নতুন ধরনের বাহানা শুরু করছে। শুধু তাই না, আপনি দেখুন এনসিপি কিন্তু 3 আগস্ট যে শহীদ মিনার যে 24 দফা দিয়েছে, সেখানে কিন্তু তারা আবার সেই পুরনো কথা, 1 বছর আগে যে কথাগুলো তারা ঘুরে ফিরে বলতো, সেগুলোতে আবার ফিরে যাচ্ছে। তারা কিন্তু আবার বলছে যে আমরা সেকেন্ড রিপাবলিক চাই, নতুন সংবিধান চাই, গণপরিষদ নির্বাচন চাই, গণভোট চাই। তো সুতরাং আপনি যদি এগুলো সব কিছু চান তাহলে আপনি ঐক্যমত কমিশনে কেন পার্টিসিপেট করলেন? আবার দেখুন জামাত কিন্তু এক কথা বলছে তারা পিয়ার ছাড়া ইলেকশনে যাবে না, আবার কিন্তু তারা 300 আসনে প্রার্থী ঘোষণা করতেছে। তো এই ধরনের দ্বিচারিতা যে আচরণগুলো, সেগুলোতে কিন্তু আসলে তারা বের হতে পারছে না এবং আমি মনে করি যে তারা এই মুহূর্তে যদি দায়িত্বশীল আচরণ না করে, এটা আসলে তাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতি। জি, এই যে আমরা জানি যে নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি চলছে, আজকে শেষ হবে। প্রথম দিনে যে ঘটনাটি ঘটলো ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3, এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে, কোন চোখে দেখতে চান? সেটা 39টা আসনে নিয়ে খুব হচ্ছে এবং আমি যে এলাকা থেকে, সেই এলাকার আসনগুলো তো এরকম মানে পুনর্বিন্যাস করা হয়েছিল। কিন্তু আমার কথা হচ্ছে কি, যে আসনগুলো পুনর্বিন্যাস করা হচ্ছে, আপনার পক্ষ থেকে যুক্তি থাকতে পারে, তর্ক থাকতে পারে, কিন্তু সেগুলো মানুষের মতামত নেওয়া হয়েছিল কিনা, এখানে বিশেষ কয়েকজন মানুষের মতামত নিয়ে বা তাদের প্রচেষ্টা আপনি এটা করেছেন। সব জায়গায় একই আসন। এখন বাংলাদেশের ধরুন 1991 সালেও 300 আসন ছিল, তখন 8-10 কোটির মানুষ, এখন ডাবল মানুষ। তো সেই জায়গা থেকে ধরুন আমি মনে করি যে পরিমাণ এক একটি আসনে, কোনো আসনে মানে অন অ্যান অ্যাভারেজ 5 লক্ষর অধিক জনসংখ্যা,
এবং কোনো কোনো আসনে 6-7 লাখের জনসংখ্যা রয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে 300 আসন সেটাকে বাড়ানো যেতে পারে। আর এই যে পুনর্বিন্যাস, কোন আসন কোথায় যাবে না যাবে, সেগুলোতে আসলে ওই অঞ্চলের মানুষগুলোর সুযোগ সুবিধা এবং তাদের একটা ভোট ম্যান্ডেট, তাদের মতামত নিয়ে এটা করা উচিত ছিল আমার মনে হয়। মতামত না নেওয়ার কারণে এই ধরনের দোলাচলগুলো তৈরি হচ্ছে। হাতাহাতির যে ঘটনা ঘটলো, হাতাহাতির ঘটনাগুলো শুধু মানে হাতাহাতির পর্যায়ে না, আপনি যদি গত 2-3 দিন সোশ্যাল মিডিয়াগুলো দেখেন কিংবা টিভি টকশোগুলো ফলো করেন, দেখবেন যে মানে যে ধরনের ল্যাঙ্গুয়েজে একজন আরেকজনকে অ্যাটাক করছে, সেটা আসলে আমাদের রাজনৈতিক অপসংস্কৃতির একটা দিকে আমরা যাচ্ছি। এবং আমরা হাসিনার আমলে যে পরিমাণ একটা দুর্বৃত্তায়নের মধ্যে ছিলাম, এখনও যে পরিমাণ শব্দের দুর্বৃত্তায়ন চলছে, ভাষার দুর্বৃত্তায়ন চলছে, সেটা থেকে আসলে আমরা বেরোতে পারতেছি না, যেটা আমাদের পলিটিক্যাল কালচারের জন্য সবচেয়ে বড় হুমকি মনে করি আমি। জি, বিএনপি নেতা ফজলুর রহমান তিনি নিজের জীবন নিয়ে এক ধরনের আশঙ্কার কথা জানালেন, তারপর তাকে শোকজ করা হলো, তার জবাবে সন্তুষ্ট না হয়ে 3 মাসের জন্য তাকে বিএনপির সব পদে স্থগিত। এই বিষয়টিকে কীভাবে দেখছেন? দেখুন, আসলে জনাব ফজলুর রহমান তিনি আসলে নানাবিধ বিতর্ক জড়িয়ে পড়েছেন তিনি নানা ধরনের মন্তব্যের কারণে। তো আমার কাছে যেটা মনে হচ্ছিল, ধরুন বিএনপির ওনাকে আগে থেকে পার্সোনালি অ্যালার্ট করা উচিত ছিল, কারণ ওনার কিছু কথা ওনার দলের বাইরে পলিটিক্যাল স্ট্যান্ডের সাথেও যায় না। তো সে জায়গা থেকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওনাকে শোকজ করা হলো। এটা পলিটিক্যাল একটা কালচার, এবং আমি মনে করি যে বিএনপি গত 1 বছরের প্র্যাকটিসটা খুব ভালোভাবে করছে, এবং ওনার শোকজের জবাবে সন্তুষ্ট না ওনাকে 3 মাস স্থগিত করা হলো। কিন্তু সেটা বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখুন এখানে কিন্তু ওনাকে কেন্দ্র করে কিন্তু মব সৃষ্টি করা হয়েছিল। ওনার বাড়িতে সামনে অকথ্য ভাষা, অশ্রাব্য ভাষা, অশালীন ভাষার স্লোগান দেওয়া হচ্ছিল, ওনাকে গ্রেপ্তারের দাবি জানা হচ্ছিল এবং গ্রেপ্তার করতে বাধ্য করা হচ্ছিল। ইন্টারেস্টিং বিষয় দেখুন, ওনার নামে কিন্তু কোনো মামলা করা হয়নি, কিন্তু ওনাকে গ্রেপ্তারের দাবি করা হচ্ছে। মানে এটা যে মব কালচারের মধ্যে যে সরকার বের হতে পারছে না, এবং সরকার নিজে কিন্তু বলছেন যে আমার ব্যাপারে কোনো সংক্ষুব্ধ হলে মামলা করেন, কিন্তু এইভাবে রাইট। আমি সেটাই সেই প্রসঙ্গে আসতেছিলাম। মানে যে কারো বিরুদ্ধে আপনার অভিযোগ থাকতে পারে, আপনি অসন্তুষ্ট হতে পারেন, আপনি অখুশি হতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার একটা আইনি প্রসেস মেনটেন করা উচিত। এবং আমাদের সরকারও কিন্তু এদেরকে আসলে খুব প্রশ্রয় দিয়ে মাথায় উঠাচ্ছে আর কি। এবং যেটা আসলে আমি মনে করি যে বাংলাদেশের গত 1 বছরে সবচেয়ে বড় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করার পিছনে, ব্যর্থতার পিছনে সবচেয়ে বড় যে দায়ীটি, সেটি হচ্ছে মব কালচার। সরকার সেটিকে তো নিয়ন্ত্রণ করতে পারেনি, বিশেষ কোনো কোনো ক্ষেত্রে সরকার সেটিকে আসলে উস্কেও দিচ্ছে, যেটার এই জনাব ফজলুর রহমানের বাড়ির সামনে যে ঘটনাটা ঘটলো সেটা একটা উৎকৃষ্ট উদাহরণ। জি, একটু দৃষ্টি দিয়ে আমরা জানি যে গত কয়েকদিন আগে ভারতে আওয়ামী লীগের কার্যালয় নিয়ে, এবং মোটা থেকে প্রশ্নটা এরকম করতে চাই, বাংলাদেশ নিয়ে আসলে ভারতের গেম প্ল্যানটা কী? ভারতের গেম প্ল্যানটা হচ্ছে দেখুন, ভারত কিন্তু যে তার আওয়ামী দাস সেটা থেকে তারা বেরো উঠতে পেরেছে বলে আমার মনে হয় না, এবং তারা চাচ্ছে যে কোনো না কোনো ফর্মে যে আওয়ামী লীগ ইস্টাবলিশমেন্ট করা, যে তাদের চেষ্টা। তো এই মুহূর্তে আসলে দেখুন, এই মুহূর্তে আমাদের মানে তারা একটু রিলিফে পেয়েছে আমি অর্থে বলবো। কারণ হচ্ছে ধরুন এই মুহূর্তে আমরা গত 5ই আগস্ট পরবর্তী সময় যখন আমাদের ঐক্যের মধ্যে যে ঐক্যের বিনষ্ট তৈরি হয়েছে, এবং একজন আরেকজনকে ট্যাগিং করা, দোষারোপ করা এবং ক্রেডিট বাণিজ্য করা, মানে নানা ধরনের অপচেষ্টা যে চালাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভারত খুব রিলিফ পাচ্ছে। কারণ ভারত আওয়ামী লীগ এই প্রসঙ্গগুলো একটু সাইডলাইনে চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ভারত একটু বড় রিলিফ। তার চেয়ে বড় কথা হচ্ছে দেখুন, চায়না, আমেরিকা, শুল্ক, অনেক ইস্যুর কারণে এগুলো কিন্তু চাপা পড়ে যাচ্ছে। আর এই মুহূর্তে আমরা তো জানি, শুধুমাত্র গতকাল আমি একটা রিপোর্টে দেখলাম, শুধুমাত্র ভারতে না, নেপালেও কিন্তু 8,000 না 10,000 আওয়ামী লীগ গুন্ডা পান্ডারা সেখানে আশ্রয় নিয়েছে। তো ভারত কিন্তু তারা কিন্তু নিরাপত্তার শঙ্কা বোধ করছে, তারা কিন্তু অফিস খুলেছে সেখানে। তো তারা অফিস খুলুক, আমরাও চাই যে তারা এখানে অফিস খুলুক, তারা ওখানকার রাজনীতি করুক, তারা সামনে ওখানকার বিধানসভা নির্বাচন করুক, এবং আমরাও চাই যে তারা আস্তে ধীরে তারা পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যগুলো তারা দখল করে ফেলুক, এবং আমরা এতে সাধুবাদ জানাবো, এবং আমরা আমাকে ক্ষেত্রে সাপোর্ট দিতে চাই। কিন্তু ভারত তো সবসময় যখনই এইসব ব্যাপারে কোনো দাবি বা কোনো বিবৃতি বা যে বাংলাদেশের পক্ষ থেকে যখন যা বলা হয়, তার পরিপ্রেক্ষিতে উল্টো ভারত সবসময় বাংলাদেশে একটি মানে নির্বাচনের কথা বলে। তা ভারতের মুখে নির্বাচনের কথা আসলে আচ্ছা, কতটা মানানসই? মানানসই না, এটাকে এখন তার স্বার্থে সে বলছে, তার স্বার্থের কারণে বলছে। ভারত মনে করছে যে এই মুহূর্তে যদি একটি ইলেক্টেড গভর্নমেন্ট না থাকে, তাহলে এখানে চায়না এবং পাকিস্তানের ফুটপ্রিন্টটা অনেক বেড়ে যাবে। বিশেষ করে আপনি যদি দেখেন, গত কয়েকদিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ সফর করেছেন। তার আগে অনেক হাই অফিসিয়াল ভিজিট ছিল বাংলাদেশের পক্ষ থেকে। একই সাথে বাংলাদেশের একজন লেফটেন্যান্ট জেনারেল জনাব ফয়জুর রহমান, তিনিও কিন্তু পাকিস্তান থেকে 2 দিন আগে ফিরলেন। তো সেই জায়গা থেকে তারা মনে করছে যে পাকিস্তানের সাথে সম্পর্কটা বেড়ে যাচ্ছে, এবং একই সাথে পাকিস্তান এবং চায়না যদি ফুটপ্রিন্ট এখানে বাড়ে, তাহলে তার রিজনাল স্টেবিলিটির জন্য সেটা হার্ম হতে পারে। কারণ তারা মনে করে যে ইলেক্টেড গভর্নমেন্ট আসলে তারা একটা ওয়ার্কিং রিলেশন অন্তত রাখতে পারবে, এবং আমার মনে হয় যে এই কারণে তারা ইলেকশনের জন্য খুব বেশি চাপ দিচ্ছে। কিন্তু এই চাপটা কি মানে শুধু ভারতের স্বার্থে? এটা ডেফিনেটলি ভারতের স্বার্থটা ভারতের কাছে প্রাধান্য বেশি পাবে। ভারতের একটা রিজনাল, আমি ভারতের যেখানকার বাংলাদেশে নিযুক্ত যে ভারতের হাইকমিশনার প্রণব বর্মা, তার সাথে আমার একটা 1-to-1 বৈঠক ছিল। তো আমিও তার কাছে জানতে চাইলাম আর কি, যে আগের পিরিয়ডে তারা অনেক কিছুতে চুপ ছিল, এখন তারা এখানে এসব বিষয়ে সরব।
তো তারা বলেছে যে আসলে তাদের মেইন ফোকাসের জায়গা কিন্তু এখন বাংলাদেশের সাথে বাণিজ্য অফ হয়ে যাচ্ছে, ভিসা অফ চালু হচ্ছে না, অফিসিয়ালগুলা নতুন নতুন বেশ কিছু শর্ত যুক্ত হচ্ছে। সেই জায়গা থেকে তারা যেটা সবচেয়ে বেশি শঙ্কাবোধ করে তাদের রিজনাল স্টেবিলিটির জন্য। তারা, আপনি জানেন তাদের কিন্তু নর্থ ইস্ট এরিয়া যে আমরা যেটাকে 7 সিস্টার বলি, হ্যাঁ, 7 অঙ্গরাজ্য, সেটাকে নিয়ে তারা খুব বেশি হুমকি মনে করে, এবং তারা মনে করে যে বাংলাদেশের ভিতর দিয়ে এটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, যার কারণে তারা মনে করতেছে যে বাংলাদেশ একটা ইলেক্টেড গভর্নমেন্ট হলে তখন তারা অফিসিয়াল চ্যানেলে তারা এই নেগোশিয়েটগুলো করতে পারে এবং তাদের সাথে কথা বলতে পারে। কিন্তু এই মুহূর্তে যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং এই ইন্টারিম গভর্নমেন্টের সাথেও তাদের কিন্তু সম্পর্ক ভালো হচ্ছে না। এটা আসলে ভারতের দিক থেকেই হচ্ছে না, কারণ আমাদের দিক থেকে আমরা কিন্তু ক্লিয়ার। এবং আপনি দেখেন ভারতে কিন্তু বসে কিন্তু আওয়ামী লীগ কিন্তু অপপ্রচার চালাচ্ছে, অফিস খুলছে। আপনি দেখুন তাদের দেশে বসে অফিস খুলছে, তারপরে পাসপোর্ট ভিসা ছাড়া তারা ওখানে অবাধে বিচরণ করছে, ওখানে ইনভেস্টমেন্ট করছে, অনেকে ব্যবসা বাণিজ্য করছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জুলাই স্পিরিট বলেন, আমাদের জাতীয় চেতনাবোধের সাথে আমরা যাই না। এবং আমরা মনে করি যে ভারত যে কাজটা করছে গত 15 বছরের কথাও যদি বাদ দিই, গত 1 বছরে ভারত যা করছে বাংলাদেশের সাথে, সেটাও আসলে একটা নেবারহুড কান্ট্রির সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে হয় না। আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারত আসলে মানে কি কতদূর পর্যন্ত যাবে, বা আদৌ এই চেষ্টা ভারতের আছে কিনা? আমি আপনাকে বলি শোনেন, শর্ট ভারতে এখন হচ্ছে কি, আপনি যদি ইমিডিয়েট ইফেক্ট দেখেন, ইমিডিয়েট ইফেক্টে খুব বেশি ভারত হয়তো এটা নিয়ে খুব নাড়াচাড়া করবে না, কিন্তু লং টার্মে ভারতের সবচেয়ে বড় প্ল্যান আওয়ামী লীগকে নিয়ে থাকবে, এটা খুব মানে নিঃসন্দেহে। কিন্তু এটার সবচেয়ে সুযোগটা কখন পাবে? সুযোগটা পাবে হচ্ছে যখন আমার আপনার মধ্যে যখন এই জায়গাটা ফাটল থাকবে, এবং এখানে আমি আগেই বলেছি আপনাকে, এখানে লোকাল এবং ইন্টারন্যাশনাল অ্যাক্টররা যখন গেম প্ল্যানের সুযোগ থাকবে, তখন তাদের জন্য কাজটা করা ইজি। বাট আমি নিয়ার ফিউচারে আওয়ামী লীগের কোনো ফিউচার দেখি না, বিশেষ করে হাসিনার তো কোনো ফিউচার আমি দেখি না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আমি আরেকটা কথা আপনার সাথে কোট আনকোট করতে চাই, সেটা হচ্ছে কি, হাই অফিসিয়ালদের সাথে যখন আমার কথা হচ্ছিল, তখন তারা নিজেরাই বলছে, তারা এটাও বিশ্বাস করে না কখনো যে যারা পালিয়ে গেছে তারা আর কখনো বাংলাদেশে আসতে পারবে। এবং আপনাকে আমি আরেকটা কথা যোগ করি এখানে, তারা বলেছে যদি আপনি যদি দেখুন এই গভর্নমেন্ট বা পলিটিক্যাল পার্টিরা যদি এখন নিজেরা ঘোষণা দেয় যে আমরা তোমাদেরকে ইলেকশন করার সুযোগ দিব, তোমরা আসো, তাও কোনো একজনও বাংলাদেশে ফিরবে না। সুতরাং যারা চলে গেছে তাদের নিয়ে তারা আশা ভরসা করার কিছু নাই। কিন্তু বাংলাদেশে যে 15 থেকে 20% আওয়ামী সমর্থক রয়েছে, তারা যদি বাংলাদেশে পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে পলিটিক্স করতে চায় বা অ্যাকোমোডেট করতে চায়, এমন যে তারা নতুন কোনো দল বা অন্য কোনো দলের সাথে বা নতুন কোনো আদর্শ নিয়ে তারা যদি রাজনীতিতে মাঠে আসে, তাহলে ওয়েলকাম। জি, একটু রোহিঙ্গা সংকটের দিকে যদি দৃষ্টি দিয়ে 8 বছর পেরোলো, 25 তারিখ, এই জায়গায় যে ডেইলি স্টারি আজকে বলছিলাম যে রোহিঙ্গাস মে গো হাংরি আফটার নভেম্বর, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে, এই সংকটটা যে নানা 2বার তো মোটামুটি প্রতিশ্রুতির পরও মানে পুনর্বাসন শুরু হবে বলে শুরু নয়, এই সংকটের আসলে কি কোনো সমাধান আছে, নাকি বছরের পর বছর শুধু আমরা আলাপি করে যাব আর এরকম আন্তর্জাতিক সম্মেলনে আয়োজন করে যাব? আচ্ছা, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি এখানে আসার আগে আজকে রাতে একটা লেখা লিখছিলাম, এটা আমি একটা পত্রিকা পাঠালাম, ইংলিশ পত্রিকা পাঠালাম, এটা আমি ওপিনিয়ন লিখলাম, আমার কাছে কয়েকটা পত্রিকা চাইলো। তো ব্যাপারটা হচ্ছে কি, রোহিঙ্গা ইস্যুর 8 বছর পূর্ণ হয়ে গেল। রোহিঙ্গা ইস্যু কিন্তু একটা সময় কিন্তু বাংলাদেশে মিয়ানমার ইস্যু ছিল, ডোমেস্টিক ক্রাইসিস ছিল, কিন্তু এখন একটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ক্রাইসিস, এবং বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির সেখানে। এখন আপনি দেখুন এই ধরনের এখানে কিন্তু 7 দফা দেওয়া হয়েছে, কিন্তু 7 দফার মধ্যে আমি স্পষ্টত কোনো ওয়ান ওয়ে রোড ম্যাপে আমি দেখিনি, 1 নম্বর ইস্যু। আর 2 নম্বর ইস্যু যে দেখুন, এই ধরনের সংবাদ সম্মেলন, কনফারেন্স আয়োজন, শুধু তাই না, সামনে কিন্তু সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রয়েছে, আরও 3টি কনফারেন্স রয়েছে, আসিয়ান কান্ট্রিগুলো রয়েছে, মালয়েশিয়াতে রয়েছে, এই যে ঢাকায় যে মানে কক্সবাজার এবার যে স্টেকহোল্ডার সম্মেলন চলছে, সেই প্রস্তাবনাগুলো নিয়ে তো সুপারিশগুলো নিয়ে সুপারিশ নিয়ে কথা হচ্ছে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি নিশ্চয়ই জানেন যে সেখানে যে রোহিঙ্গাদের বাজেট কিন্তু দিন দিন কমছে। তো আমার ধারণা যে তারা এটাকে করে একই সাথে ওয়ার্ল্ডের কাছে একটা বার্তা পৌঁছালো, জাতিসংঘ মহাসচিব আসার পরে আপনার সাথে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম আগেও। তো তার চেয়ে বড় কথা হচ্ছে কি, এই মুহূর্তে আমাদের সরকারের যে বড় মূল ফোকাস, সেটা হচ্ছে কি, দেখুন আপনার মূল ফোকাসের জায়গাটা কিন্তু যাদের জন্য সহায়তাটা কমে না যায়, এবং তাদের সহায়তার জন্য শুধুমাত্র যে ওয়েস্ট কান্ট্রি, ওয়ার্ল্ড ফুড ফোরাম বা ইউএন শুধু না, আমাদের ওআইসি, আসিয়ান কান্ট্রিগুলো যেহেতু থাকে, তো সেই জায়গা থেকে তাদেরকে একটা আহ্বান, এটা একটা গুড মানে ওয়ে প্রসেস। কিন্তু যে তাদের ফেরানোর যে প্রক্রিয়া, সেই ফেরানোর প্রক্রিয়াটা আসলে এটা বাংলাদেশের হাতেও নেই, এককভাবে কারো হাতে নেই, কারণ এখানে অনেকগুলো গ্লোবাল পাওয়ার, সুপার পাওয়ার, রিজনাল পাওয়ারের গেম এখানে চলছে। মানে যদি আমি বলি সোজা বাংলায়, ইউএসএ, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, প্রত্যেকটি সুপার পাওয়ারের গেম এখানে রয়েছে। তারপরে মিয়ানমার একটা মানে তাদের তো কোনো গভর্নমেন্ট নেই, তাদের কোনো এক্সিস্টিং গভর্নমেন্ট নেই, সামনে নির্বাচন তাদের রয়েছে। তারপর নির্বাচনের মধ্যে আপনি দেখুন আরাকান আর্মির অংশ বেশি ধরে, তারপরে এনইউজি রয়েছে, 39টি এথনিক গ্রুপ রয়েছে, এবং তাদের একক কোনো অঞ্চল নেই, এবং তার গভর্নমেন্টের ভিত্তিতে আরেকটি গভর্নমেন্ট, গৃহযুদ্ধের ভিত্তিতে আরেকটি গৃহযুদ্ধ। তো এই পরিস্থিতির মধ্যে এটা আসলে মোকাবেলা করা খুবই কঠিন, এবং আমি খুব বাজে শোনাবে বলতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব নিয়ার ফিউচারও এটার আমি কোনো ফিউচার দেখি না, এবং যত দিন যাবে এটা ক্রাইসিস আরও বাড়বে। কিন্তু এটা আমার মনে হয় যে সেটার একটা শর্টকাট প্রসেস হচ্ছে কি, সবগুলো স্টেক হোল্ডার মিলে যদি একটা একই টেবিলে বসে কথা বলা যায়, এবং যারা নন
অ্যাক্টিং গভর্নমেন্ট ওখানকার আরাকান আর্মি বা এনইউজি যারা রয়েছে তারা মিলে বসে একটা শর্টকাট ওয়েতে সমাধান বের করা সম্ভব। সামনে যেই নির্বাচিত সরকারি আসুক না কেন তাদের জন্য তো তাহলে বড় একটা চ্যালেঞ্জ হবে এই রোহিঙ্গা সংকট। এটা নির্বাচিত অনির্বাচিত যে সরকারে আসুক না কেন সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের রিজনাল স্টেবিলিটি, প্রাকৃতিক পরিবেশ, এভরিওয়ানের জন্য, সবার জন্য একটা বড় হুমকি, সারা ওয়ার্ল্ডের জন্য একটা বড় হুমকি। কারণ এতগুলো মানুষের জন্য আপনার হিউম্যান রাইটস, ফুড, সিকিউরিটি বিষয়, সিকিউরিটি বাংলাদেশের জন্য, দুই দেশের জন্যই। তার চেয়ে বড় হচ্ছে হেলথ, তারপর এখানে যে গ্রোয়িং রেটটা অনেক বেশি, তারপরে সব কিছু মিলাই হচ্ছে কি এই জিনিসগুলো খুব একটা ভালনারেবল পরিবেশে। তো আমরা মনে করি যে ধরেন প্রত্যেকটি স্টেক হোল্ডাররা যদি একই টেবিলে বসে যদি বসার সুযোগ হয় এবং এর বার্গেনিং পয়েন্টটা সারা ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো এটাতে সিরিয়াসলি ফোকাস করে, তাহলে আমি মনে করি যে আস্তে ধীরে শর্ট আউট মানে সম্ভব, কিন্তু মানে শর্টকাট প্রসেস এটা সম্ভব। শর্টকাট কোনো ওয়ে আসে না। একটি বিষয় আপনার মধ্যে অনুষ্ঠান শেষ করবো। আমরা জানি যে গতকাল এবং আজকে তো লং মার্চ কর্মসূচি আছে, 3 দফা দাবিতে প্রকৌশলী শিক্ষার্থীদের অবরোধ, এবং সেই শাহবাগ মোড় দিনভর অবরোধ করে রাখা, জনভোগান্তি, এই যে দাবি আদায় এবং এই যে অবরোধ করে রাখা কিভাবে দেখেন? এই যে 1 বছর ধরে এই অন্তর্বর্তী সরকার বলে আসছে কিন্তু কেউ কিন্তু কোনো কানে দিচ্ছে না। ডিপ্লোমাদের শুরুতে যে দাবিটা, সেই দাবিটা পুরোটাই হাস্যকর, 3 দফা দাবি যেটা, পুরো দাবিটাই হাস্যকর। আর সেকেন্ড কথা হচ্ছে কি, ধরুন দাবি আদায়ের কিছু প্রসেস আছে, কিন্তু আমাদের দেশে শুরুতে কিন্তু একটা রাস্তা বন্ধ করে দেওয়া, ব্লক করে দেওয়া। আমাদের শুধু ঢাকা না, ঢাকার আশেপাশে মিলে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর মিলে কিন্তু আমাদের 4 কোটি মানুষের এখানে বসবাস, মুভমেন্ট হয়। অতগুলো হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, শিক্ষা কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু এখানে রয়েছে। তো সুতরাং দাবি আদায়ের জন্য আপনি প্রথমে আবেদন করেন, স্মারকলিপি দেন, কথা বলেন, নেগোসিয়েশন পথ আনেন। সব কিছু না হলে, আপনারটা যৌক্তিক মনে না হলে, তারপর আপনি যদি মনে করেন আপনার যৌক্তিক আপনার করা হচ্ছে, আপনাকে বঞ্চিত করা হচ্ছে, তাহলে আপনি এই ধরনের প্রসেস যান। কিন্তু আমাদের দেশের শুরুতে হচ্ছে কি যে আগে এই রাস্তা দখল করতে পারে। এখন এই প্রবণতাটা বেশি যাচ্ছে কারণ আমাদের এই সরকারটা দুর্বল সরকার। তো সেই দুর্বলতার সুযোগ নিয়ে তারা সবার সুযোগটা নিচ্ছে। কিন্তু আমার মনে করি যে সরকারের এগুলোকে আর একটু বেশি কঠোর হাতে দমন করা উচিত এবং আরও কঠোর হাতে বোল্ড স্টেট ফরওয়ার্ড হইতে এগুলো ডিল করা উচিত। নাহলে এগুলার সংকট খুব বেশি সহসার সমাধান হবে না এবং এগুলো আরও দিন দিন বাড়বে। এবং ইলেকশন কেন্দ্রিক সামনে যে সময়গুলো আসবে নানা ধরনের অস্থিরতা তৈরি করার জন্য অনেকগুলো গোষ্ঠী এখানে আরও বেশি সক্রিয় হয়ে উঠবে এবং এটাকে আমি মনে করি সরকার খুব সিরিয়াসলি নেওয়া উচিত এবং সরকারের স্ট্রাইকিং ফোর্সগুলোকে এটাকে খুব মনোযোগ সহকারে দেখা উচিত। জি, আপনার কাছে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।